Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I have cleared my NEET in 2022 with All India rank 594 underscore 685. আমরা চ্যাপ্টার নাম্বার 6 বিবর্তন চ্যাপ্টারটি পড়ছি, যেখানে অলরেডি বিবর্তন বলতে জীবের উৎপত্তি, রাসায়নিক বিবর্তন ও পরিণামে হাইড্রোজেন দেওয়া রাসায়নিক বিবর্তন, যেখান থেকে এটা প্রমাণিত হয় যে অজৈব বস্তু থেকে কিভাবে জৈব উৎপন্ন হয়, এবং কিছু জৈব বিবর্তনের কিছু প্রমাণ। সেই প্রমাণের মধ্যে আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি জীবাশ্ম ঘটিত প্রমাণগুলি। জীবাশ্ম ঘটিত প্রমাণ মানে আহ, আমরা জীবাশ্ম রূপে যে প্রমাণগুলি পাই, কিভাবে সেগুলো থেকে আমরা তাদের বয়স নির্ণয় করতে পারি। তারপর তাদের কোন যুগে তারা বসবাস করতে, এই সমস্ত জিনিস সম্বন্ধে জানতে পারি। দেন আমরা জেনেছি কিছু শরীর শরীরের অঙ্গ সংস্থান এবং শারীরবৃত্তীয় গঠন জনিত কিছু প্রমাণ। সেগুলির মধ্যে ছিল সমসমস্ত অর্গান, সমসমস্ত অঙ্গগুলি, এবং সমবৃত্তীয় অঙ্গগুলি। তো এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেগুলি হচ্ছে সমসমস্ত কথার মাত্রা দিয়ে বোঝা যাচ্ছে এদের সংস্থান একই, আর এদের বৃত্ত একই বা এদের কাজ একই। সমসমস্ত অঙ্গ হচ্ছে যখন একই রকমের গঠনযুক্ত অঙ্গগুলি ভিন্ন ভিন্ন বাসস্থানে থাকার কারণে ভিন্ন ভিন্ন কার্য সম্পন্ন করে, তো এক পয়েন্ট থেকে ভিন্নভাবে ছড়িয়ে গেল, এটা হচ্ছে সমসমস্ত। এটাকে যেহেতু এখানে আলাদা হয়ে যায়, এটাকে বলা হয় অপসারী বিবর্তন। আর সমবৃত্তীয় কি? ভিন্ন ভিন্ন গঠন, কিন্তু যেহেতু তারা একই রকমের কাজ সম্পন্ন করছে বা একই বাসস্থানে থাকে, একই রকমের কার্যের জন্য সমবৃত্তীয়। এটা কোন ধরনের এবং কখন দেখা যায় এই ধরনের অঙ্গগুলি কোন টাইপের বিবর্তন? সেটা হচ্ছে অভিসারী। সবাই একই দিকে যাচ্ছে, এটা অভিসারী। এবার আরেকটা খুবই আহ মজাদার উদাহরণ, সেটা হচ্ছে, এবং কিসের উদাহরণ, সেটা ডারউইনের ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। আমরা যেটা বলি যে প্রাকৃতিক নির্বাচনই দায়ী বিবর্তনের জন্য। তো সেই প্রাকৃতিক নির্বাচনের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর উদাহরণ হচ্ছে, এটা প্রথম ইংল্যান্ডে দেখা গেছিল, যেখানে মথ মথ 1850-তে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় মানে যখন সেখানে বিভিন্ন রকম কলকারখানাগুলি, তারপর আরো বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়নি, সেই অবস্থায় দেখা গেছে যে ইংল্যান্ডের মধ্যে বেশি সংখ্যক হোয়াইট উইং মথ, বেশি সংখ্যক সাদা রঙের মথ ছিল। দেন মানে গাছের মধ্যে কোন টাইপের মথ বেশি দেখতে পাওয়া যেত? সাদা মথগুলি। কালো মথের থেকে সাদা মথগুলিকে বেশি দেখতে পাওয়া যেত। যদিও যখন সেই একই অঞ্চলের মধ্যে যখন ধীরে ধীরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নগরীকরণ শুরু হলো, হয়তো বিভিন্ন রকম কলকারখানাগুলি সেট হলো, দূষিত হতে শুরু করলো পরিবেশ, এবং পরবর্তীতে দেখা যায় যে এই প্রপোর্শনটা উল্টে গেল। তখন ডার্ক উইংরা, তো সেই কালো পাখাযুক্ত মথের সংখ্যা বেড়ে গেল। এবার এরকমটা কেন হচ্ছে? তো এটাই একটা প্রাকৃতিক, দেখো প্রথমে দিস ওয়াজ বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দিস ইজ আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। নগরীকরণের আগে, নগরীকরণের পর কি হচ্ছে? আগে বেশি পরিমাণে সাদা বা হোয়াইট উইং গুলিকে বেশি পাওয়া যেত, পরবর্তীতে ব্ল্যাক উইং গুলির সংখ্যা বেড়ে গেছে। হয়েছেটা কি? যদি আমরা দেখি যে গাছের মধ্যে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, পরিবেশে দূষণ কম ছিল, তো গাছের যে কাণ্ডগুলি ছিল, যে ছালগুলি ছিল, সেগুলিও কম দূষিত ছিল। তো এই সাদা, এবার দেখে বলো যে এই দুটির মধ্যে কোনটি চোখে বেশি ধরা পড়ছে? দূর থেকে দেখলে এটি বেশি চোখে ধরা পড়ছে, তাই তো? কালোটি বেশি চোখে ধরা পড়ছে। তো সেরকম হতো শিকারীদের কাছে, যা মথের যে শিকারী গুলো রয়েছে, যেমন শিকারী কোনো পাখি পাখি রয়েছে, তারা কাক থেকে বেশি দেখতো গুলিকে, তাই এদের বেশি পরিমাণে প্রিডেশন বা শিকার হয়ে যেত।
এবার যখন দূষণের সঙ্গে বাড়লো, তাই তো, এবার ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড ধীরে ধীরে ব্ল্যাক হতে শুরু করে দিল, ব্যাকগ্রাউন্ডটা ধীরে ধীরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, তো ধীরে ধীরে কি হলো, আমাদের দূষিত পদার্থ জমতে শুরু করে দেবে গাছের কাণ্ডে মান্ডে সব জায়গায়। তো অ্যাজ আ রেজাল্ট, ফলে এই কালো মথগুলির কালো মথগুলি বেশি পরিমাণে নিজেদেরকে লুকিয়ে রাখতে সক্ষম হয়। দেখো কালোদের মধ্যে কাকে বেশি দেখা যাচ্ছে, এটা একদম চকচক করছে সাদা মথগুলি, তাই তো। এই সাদা মথগুলি যেহেতু চকচক করছে, তখন এদের শিকারের সংখ্যাটা বেশি হয়ে গেল। তো এখানে যে এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই যে, ওকে, এটা কেন হলো, এটা মেইনলি হচ্ছে প্রিডেটরদের জন্য। যে প্রিডেটর গুলি সাধারণত কাদেরকে বেশি স্পট করবে, কাদেরকে বেশি চোখে তাদের কাদের বেশি পড়ে, যারা ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে যাদের কন্ট্রাস্টিং কালার রয়েছে, তাই তো। তার মানে যারা যেমন, যখন ব্যাকগ্রাউন্ড সাদা ছিল তখন কন্ট্রাস্টিং কালার কালো গুলি বেশি ধরা পড়তো, এবার যখন ব্যাকগ্রাউন্ড কালো তখন কন্ট্রাস্টিং কালার সাদা গুলি বেশি ধরা পড়লো। সো লাইক দ্যাট, ওকে। তো এটাই হয়েছিল পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ যখন শিল্প কলকারখানা এগুলি স্থাপন হয়নি, তাই তো, যখন স্থাপন হয়েছে তখন কি হলো, তখন সেখানে গাছের যে কাণ্ডগুলি ছিল, গাছের ডানাগুলি সবগুলি কি ধীরে ধীরে সেখানে ইন্টারেস্টিং ভাবে ডার্ক স্পট হয়ে যায়, তাই তো, কালো রং হয়ে যায়। ফলে এই কন্ডিশনে সাদা যেগুলি মথগুলি ছিল, সেই মথগুলি বেশি দিন বাঁচতে পারে। সাদা মথগুলি কন্ট্রাস্টিং কালার হওয়ার কারণে শিকারীদের আগে এদেরকে দেখে ফেলে এবং এদের সংখ্যা বেশি পরিমাণে, শিকারীরা বেশি পরিমাণে কাদেরকে খাবে তখন, তখন এই আহ, সাদা মথদের, তাই কালো মথের সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে। কিন্তু শিল্পীকরণের আগে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে কি ছিল, ইন্ডাস্ট্রির আগে পরিবেশ অতটা বেশি দূষিত ছিল না, এবং গাছের কাণ্ডগুলি কি দিয়ে ঢাকা থাকতো, এগুলি সাদা সাদা কিছু লাইকেন দিয়ে, তাই তো, হোয়াইট সাদা রঙের লাইকেন দিয়ে ঢাকা ছিল। ফলে কালো রঙের যে মথগুলি ছিল, এরা ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট ঢাকা থাকার কারণে এদের পরবর্তীতে বেশি পরিমাণে এরা শিকারীদের মাধ্যমে ধরা পড়ে, ওকে, তাই তো, ওকে। দে উইল নট নাও গ্রো। এবার যখন ধীরে ধীরে সেখানে পলিউশন হলো, দূষিতকরণ হলো, আমরা জানি দূষিতকরণ হওয়ার পরে ধীরে ধীরে লাইকেনের সংখ্যা কমে যায়, এবং লাইকেনের সংখ্যা কমে যায় বলে সেখানে ধীরে ধীরে বিভিন্ন দূষিত পদার্থগুলো জমতে শুরু করে গাছের কাণ্ডের মধ্যে। ফলে যে সমস্ত মদগুলি নিজেদেরকে ক্যামোফ্লেগ করতে সক্ষম, নিজেদেরকে লুকিয়ে রাখতে পারবে, তারা বেশি করে বেঁচে থাকতে পারবে। এবার কে বেশি নিজেকে লুকিয়ে রাখতে পারবে, যে নিজের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বা নিজের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে নিজের আকারকে একই রকম, নিজের রংটা একই রকম হয়ে যাবে। তো কালোগুলি দেখো, এখানে কেউ নিজের কালার চেঞ্জ করেনি, পরিবেশের কালার চেঞ্জ হওয়ার কারণে প্রেডেটর শিকারের মাধ্যমে পরিবেশ অটোমেটিক্যালি নির্বাচন করে নিয়েছে যে পরবর্তীতে কালোগুলি বেশি বাজবে রাদার দেন সাদা, ওকে। এবার এই তোমরা আমরা যে এই তোমরা যে এই ফ্যাক্টটা বললে, তো কিভাবে প্রমাণিত হলো যে এটা শুধুমাত্র শিল্পীকরণের কারণেই হয়েছে? এটা এই জন্যই, কারণ আরেকটা ফ্যাক্ট এট দ্য সেম টাইম দেখা যায়, উদাহরণ রূপে যে গ্রামের অঞ্চলগুলি রয়েছে, যেখানে খুব বেশি পরিমাণে দূষিতকরণ হয়নি এবং নগরীকরণ শিল্পীকরণ হয়নি বলে সেখানে বেশি পরিমাণে দূষিতকরণ হয়নি, সেই অঞ্চলগুলিতে দেখা গেছে যে যে মেলানিক মথগুলি বা ব্ল্যাক উইংড মথের সংখ্যা সেখানে কম ছিল রাদার দ্যান হোয়াইট উইং। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে একটা মিশ্র জীবগোষ্ঠী বা পপুলেশনের মধ্যে যারা অধিক পরিমাণে নিজেদেরকে অভিযোজিত করতে পারে, যারা বেটার অ্যাডাপ্ট, যারা নিজেদেরকে বেশি পরিমাণে ভালোভাবে অভিযোজিত করতে সক্ষম, তারা বেশি টিকতে পারে এবং তাদের সংখ্যা, হয়তো তাদের পপুলেশনের আকার বৃদ্ধি পায়। কিন্তু এখানে একটা জিনিস দেখো, কোনো ভেরিয়েন্টই কিন্তু সম্পূর্ণরূপে অবলুপ্ত হয় না। আমি কি বলেছি, কালোর সংখ্যা সাদার তুলনায় বৃদ্ধি পেয়েছে, এদের সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে, কোনোভাবেই লুপ্ত হয়নি, ঠিক আছে। এটাও একটা ইম্পর্টেন্ট। বলা হয় সাদাগুলি কি ওয়াইপড আউট হয়ে গেছিল, না, সাদার সংখ্যা কমে গেছিল, বিকজ তাদের শিকার বেশি পরিমাণে হচ্ছিল। এরকমই আরেকটি একই রকম দেখা যায় যখন আমরা হার্বিসাইড পেস্টিসাইড এগুলিকে ব্যবহার করি, এবং আমরা জানি হার্বিসাইড পেস্টিসাইড গুলি কি, এরা এদের ফলে যে সমস্ত ভ্যারাইটি গুলির মধ্যে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রয়েছে প্রকৃতির মধ্যে, তাদের সংখ্যা বেশি বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। একই রকম দেখা যায় মাইক্রোব বা অণুজীব এগুলি, বিভিন্ন অ্যান্টিবায়োটিক ড্রাগ আমরা যেগুলি ব্যবহার করে থাকি, সেই অ্যান্টিবায়োটিক ড্রাগ গুলি, তাই তো, অথবা অ্যান্টিবায়োটিক ড্রাগ যদি ব্যবহার করি, এদের ক্ষেত্রে ঘটনাটি সত্য। তাই আহ অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক ড্রাগ ইউজ করে যে সমস্ত ব্যাকটেরিয়া গুলি, কলোনি গুলি নিজেদেরকে বেশি পরিমাণে প্রতিরোধ করতে সক্ষম, তাদের সংখ্যা বৃদ্ধি পায়, তাই তো, এভাবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা যায় যে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জীবগুলি বা কোষগুলি একবারেই একদিনে চলে আসে না, এগুলি
আসে কত বছরে, মাসের পর মাস লেগে যায়, বা বছরের পর বছর লেগে যায়, বা কখনো কখনো সেঞ্চুরিজ, শত শত বছর লেগে যায় এদের আসতে। তো এগুলি কিরকম এক্সাম্পল, এগুলি হচ্ছে অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন, অর্থাৎ মানব দ্বারা, তাই তো, নৃতাত্ত্বিক ক্রিয়া যেগুলো বলে, মানব কার্যের ফলে বিবর্তন হওয়া, অ্যানথ্রোপোজেনিক অ্যাকশন। এটাতে এটাই বোঝা যায় যে, এবং এটা দিয়ে আমরা এটা বলতে পারি যে নিশ্চিত ইভলিউশন ইজ নট আ ডিরেক্টেড প্রসেস ইন দ্য সেন্স অফ ডিটারমিনিজম। যদি আমি ডিটারমিনেশনে দিয়ে দিই, তো ইভলিউশন ডিরেক্ট প্রসেস নয় একটা। ইভলিউশন এরকম নয় যখন কোন একটা দিকে নির্দেশ করছে, আমরা যেদিকে ডাইরেক্ট করছি সেদিকে ইভলিউশন হচ্ছে। কন্ডিশন চেঞ্জ করলে কোন একটা জনগোষ্ঠীর লাভ হচ্ছে, কোন একটা জনগোষ্ঠীর পক্ষে সেটা ক্ষতিকর। It is a stochastic process based on the chance events in nature and chance mutation in the organism. এটা একটি আহ প্রকৃতির ঘটনার, যে কোনো কোনো ঘটনা বা কোনো জীবের মধ্যে ঘটনা মিউটেশন যেগুলি হয়, সেগুলোর ভিত্তিতে প্রতিষ্ঠিত সম্ভাব্য প্রক্রিয়া। স্ট্যাটিস্টিক কেন বলছি, কারণ দেখো, এরকম না যে মিউটেশন এরা নিজেদের মধ্যে ইন্ডিউস করাচ্ছে। হয়তো অনেকগুলি মাইক্রোব ছিল, অনেকগুলো অণুজীব ছিল প্রথমে যখন, এবার এদের মধ্যে হয়েছে কি, র্যান্ডমলি কারো একটির মধ্যে মিউটেশন হয়ে গেছিল কোনো কারণে। তো এর মধ্যে সাপোজ কোনো মিউটেশন ছিল, যার কারণে বাইরে একটা ক্যাপসুল তৈরি হয়ে গেছে। এবার যখন আমরা অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করেছি, তখন বাকি সব কলোনিগুলো মরে যায়, আর এই কলোনি যে ক্যাপসুল ছিল সে বেঁচে যায়, ফলে সে তার সংখ্যা বৃদ্ধি পায়। তো এটা কি সে আগে থেকে প্ল্যান করেছিল না, সে কি সেই অ্যান্টিবায়োটিকের প্রতি আগে থেকে এক্সপোজ ছিল ছিল না, তো সেটা একটা চান্স ইভেন্ট, তাই তো। এই ঘটনাটা সম্ভাব্য একটা ঘটনা। তো এরকম না যে আমরা ডিরেক্টলি ডিরেক্ট করছি, মিউটেশন হচ্ছে, এবং বাইরের পরিবেশ যখন চেঞ্জ করে দিই, তখন যারা নিজেদেরকে বেশি পরিমাণে অবিচ্ছুরিত করতে সক্ষম, তাদের লাভ হয়েছে, বা তারা নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করতে পেরেছে। ওকে, সেখান থেকে আসে অভিযোজিত বিকরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন। অভিযোজিত বিকিরণ, যখন ডারউইন ভ্রমণে গেছিলেন গ্যালাপাগোসে, অভিযোজিত বিকিরণ কি, ডারউইন যখন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গেছিলেন, সেখানে তিনি দেখলেন যে, তিনি যখন সেই দ্বীপে গেছিলেন, তিনি দেখলেন যে একটা বিশেষ প্রকারের জীব রয়েছে সেখানে, একটা আশ্চর্য বৈচিত্র্য তিনি সেখানে দেখতে পান সেই জীবগুলির মধ্যে। কিন্তু তিনি সব থেকে বেশি যেটা নিয়ে কৌতূহল বসত ছিলেন, সেটা হচ্ছে একটা ছোট পাখি, ঠিক আছে, কালো রঙের একটি পাখি। পরবর্তীতে এটির নাম তার নাম অনুযায়ী ডারউইনের ফিঞ্চ দেওয়া হয়েছিল, ডারউইন ফিঞ্চেস। ওকে, এটি সব থেকে বেশি তাকে বিস্মিত করেছিল। কেন? তিনি দেখলেন যে এই দ্বীপটির মধ্যে এই পাখির অনেকগুলি ভ্যারাইটি রয়েছে, অনেকগুলি বৈচিত্র্য রয়েছে, অনেকগুলি ভ্যারাইটি ছিল ওই দ্বীপপুঞ্জগুলির মধ্যে। এবং সবগুলি ভ্যারাইটি তিনি অনুমান করেছিলেন যে ওই দ্বীপের মধ্যে অনুভূত হয়েছে, এই দ্বীপের মধ্যে এগুলো সৃষ্টি হয়েছে। এরকম দেখো ভ্যারাইটি অনেকগুলি। এবং মোস্টলি ভেরিয়েশন কি দেখতে পেয়েছিলেন, যে ভেরিয়েশন অন দ্য বিক অফ দ্য ফিঞ্চেস। তিনি দেখলেন যে ওখানে যে পাখিগুলি ছিল, চঞ্চুগুলি বিভিন্ন রকম ছিল। এই দেখো চঞ্চুগুলি, কারো চঞ্চু এরকম, কারো এরকম, কারো একটু এরকম, কারো বা এরকম, ভিন্ন প্রকারের চঞ্চু ছিল বা বিক ছিল। কেন এরকম হলো? তিনি দেখলেন যে না, আসলে ওই যে মানে ভ্যারাইটি গুলো বা কিভাবে এসছে, আদি যেগুলি ছিল একদম আদিম যুগে, সেগুলি ছিল একটা বীজ ভক্ষণকারী কিছু, যারা শুধুমাত্র বীজ খেত, ঠিক আছে। তারপর সেখান থেকে অন্য অন্য গুলি আসলো, যেগুলি তো অনেক ভিন্ন ভিন্ন ফর্ম আসলো, যেগুলি চঞ্চু, বিভিন্ন জন্তু বৈশিষ্ট্য, যেমন আহ বহু পাখি। এরপরে একটা মনে করো কিছু এলো, প্রথমে বললাম যে কিছু কি ছিল, যেগুলি শুধুমাত্র আহ বীজ ভোজী ছিল, বীজ পক্ষী। পরবর্তীতে কি দেখা গেল, পরবর্তীতে দেখা গেল কিছু এরকম এলো যেগুলি পতঙ্গ ভুক, তাই তো। কিছু আবার ছিল ভেজিটেরিয়ান, শাকাশী, উভয় বৈশিষ্ট্য সম্পন্ন পাওয়া গেছে এরকম ভিন্ন ভিন্ন হ্যাবিটেটের জন্য, মানে বিভিন্ন ভিন্ন ফুড হ্যাবিটের জন্য, তাই তো, খাবারের জন্য। তাদের চঞ্চুর মধ্যে মডিফিকেশন দেখা যায়। এবার এই প্রসেস অফ ইভলিউশন, যেখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্য, তাই তো, বিভিন্ন ধরনের প্রজাতি যখন এক এই প্রক্রিয়া যখন নির্দিষ্ট বিন্দু থেকে, দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়ে তারা লিটারালি চারিদিকে বিকিরিত হয়ে গেছে। সানলাইট যেমন এখানে একটা জায়গা থেকে, বা লাইট যদি একটা জায়গায় রেখে দিই, সেখান থেকে কিভাবে বিকিরণ হয়ে যায় আলো, সেরকমই। তো এই যে প্রসেস অফ ইভলিউশন, বিবর্তন, এই প্রক্রিয়া যেখানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে চারিদিকে এরকম বিকিরিত হয় প্রজাতিগুলি, সেটাকে আমরা বলি অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজিত বিকিরণ। কেন হয়েছে এটা? আর আর দুটো টার্ম এখানে ইউজ, সেটা হচ্ছে গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে। তো
সেখান থেকে সৃষ্টি হয়, কিন্তু বিকিরিত হয় কোথায় যায়? বিভিন্ন ধরনের বৈশ্বিক ভৌগোলিক অঞ্চলে বিকৃত হয়। এই ঘটনার সর্বোৎকৃষ্ট একটা উদাহরণ কি? সেটা হচ্ছে ডারউইনের ফিঞ্চ, তাই তো? তবে আরেকটা উদাহরণ আমি তোমার দিলাম। এখানে কি হলো, একটা ছিল প্রধান টাইপের যেটি বীজভক্ষী ছিল, কিন্তু ধীরে ধীরে ওদের সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু এদের খাবার সংখ্যা তো সেই লিমিটেড, তাই তো? খাবার হয়তো সেই দেখো, বীজ হয়তো সবসময় নেই, তবে সেই দ্বীপপুঞ্জের মধ্যে পতঙ্গ সংখ্যা হয়তো বেশি ছিল। তো তাদের মধ্যে কিছু ফিঞ্চ কি করলো, পতঙ্গ খাওয়া শুরু করে দিল। কিছু রয়েছে যারা ঘাস খাওয়া বা এরকম ভেজিটেরিয়ান হয়ে গেল। তো ফলে তাদের যে চঞ্চুগুলি রয়েছে, চঞ্চুগুলো পরিবর্তন হয়। তারপর সেখান থেকে তারা ভিন্ন ভিন্ন অঞ্চলে, এবার যে মনে করো ঘাস খাচ্ছে, তারা একটু যে অঞ্চলে বেশি ঘাস পাওয়া যাবে সেই অঞ্চলে থেকে পাওয়া যাবে, যে অঞ্চলে পতঙ্গ বেশি সেই অঞ্চলে পতঙ্গ বুদ্ধ পাওয়া যাবে। তো এইভাবে, ঠিক আছে, এভাবে ভিন্ন ভিন্ন জায়গায় বিকৃত হয়ে গেছে। এরকমই আরেকটা উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়ায় অবস্থিত মার্সুপিয়ামগুলি। মার্সুপিয়াম বিশিষ্ট বৈশিষ্ট্য, মার্সুপিয়াম কাদের বলি? মার্সুপিয়াম বিশিষ্ট জীব মার্সুপিয়াল কাদের? দেখো, মার্সুপিয়াল গুলি সবাই আলাদা আলাদা, তাই তো? তোমরা যদি দেখো, তো বেশ কিছু মার্সুপিয়াম বিশিষ্ট প্রাণী যারা একে অপর থেকে আলাদা, তারা একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছিল, কিন্তু এরা সবাই অস্ট্রেলিয়া মহাদেশের বিভিন্ন দ্বীপপুঞ্জে, তাই তো? এরা সবাই অস্ট্রেলিয়া মহাদেশের বিভিন্ন দ্বীপপুঞ্জের মধ্যে, তুমি ভাবো অস্ট্রেলিয়া আইল্যান্ডে যতগুলো আইল্যান্ড কন্টেন্ট আছে, কোথাও না কোথাও একটা পাওয়া যায়। এবার এটা হচ্ছে মার্সুপিয়ালদের মধ্যে ঘটনা। মার্সুপিয়াল রেডিয়েশন, এখানে কি হয়েছে, একটা প্রধান রকমের বৈচিত্র্য বিশিষ্ট জীব ছিল, সেখান থেকে ভিন্ন রকমের গুলি এসছে। সেগুলি হচ্ছে টাইগার ক্যাট, তো ব্যান্ডেড অ্যান্টিটার 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 অ্যান্ট, মাছি, সরি, পিঁপড়ে খায়। মার্সুপিয়াল র্যাট, ক্যাঙ্গারু, ওম্ব্যাট, ঠিক আছে, ব্যান্ডিহুট, কোয়ালা, মার্সিপিয়াল মৌল, সুগার গ্লাইডার, তাসমানিয়ান উলফ, এগুলি। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা ব্যাখ্যা করা জরুরি হয়ে যায়, সেটা হচ্ছে যখন মনে করো কি হচ্ছে, যখন একটা বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চল, মনে করো সাপোজ ইজ দ্য ল্যান্ড, এখান থেকে একটা পার্ট আলাদা হয়ে গেল, হয়ে গিয়ে সেই অঞ্চলটায় এটা এরকম যেমন একটা অঞ্চল ছিল, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, এরা হচ্ছে বাকিদের সাথে কানেক্টেড নয়। তো এই অঞ্চলে যদি একই সঙ্গে তার আইসোলেটেড জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে একটা লাইক একদম বিচ্ছিন্ন ভৌগোলিক অঞ্চলের মধ্যে একাধিক, তো একাধিক যদি অভিযোজিত বিকিরণ ঘটতে দেখা যায়, তখন তাকে, একে কি বলি আমরা, এটাকে আমরা বলি অভিসারী, ওকে আমরা তখন অভিসারী বিবর্তনও বলতে পারি। কেন, কেন অভিসারী বিবর্তন বলছি দেখো, এদেরকে কনভার্জেন্ট বলে, অভিসারী বিবর্তন বলে। আমি এরকমটি কেন বললাম দেখো, এই অস্ট্রেলিয়ার মধ্যে মার্সুপিয়াল গুলি যেমন নিজেদের মধ্যে অ্যাডাপ্টিভ রিলেশন করেছিল, অভিযোজিত বিকিরণ করেছিল, সেরকমই আরেকটা অভিযোজিত বিকিরণ দেখা যাচ্ছিল অস্ট্রেলিয়ায় উপস্থিত বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীগুলির মধ্যে। এবার যেহেতু কন্ডিশনটা অনেকটা এরকম একই রকম ছিল, তো তারা তাদের নিজেদের গঠনগুলিকে ভিন্নভাবে, তাদের আকারগুলি একই রকম হয়ে গেছে, যেহেতু একই রকম কাজ করে। এবার যারা মনে করো অ্যান্ড ইটার, পিঁপড়ে খাচ্ছে, তো মার্সুপিয়াল আর স্তন্যপায়ী দুটোই প্রায় একই রকম দেখতে হয়ে গেছে। এখানে তুলনা দেখতে পাচ্ছ যে স্তন্যপায়ী মল, মার্সুপিয়াল মল একই রকম প্রায় দেখতে। অ্যান্ড ইটার গুলি, হ্যাঁ, ইঁদুর গুলি দেখো, লেমুর আর কাসকাস, স্কোয়ারেল, ফ্লাইং, সুগার গ্লাইডার যেটাকে বলছি, ঠিক আছে, টাইগার ক্যাট, বম্ব ক্যাট, এমনি নর্মাল নেকড়ে, তো স্তন্যপায়ী নেকড়ে, তাসমানিয়ান নেকড়ে। তো অনেক সিমিলারিটি দেখা যায়। কেন আমি বলেছিলাম অভিসারী বিবর্তন কখন হয়? যখন একই রকমের কাজ বা একই বাসস্থানে তারা বসবাস করবে। অবশ্যই একই বাসস্থানে বা একই রকম কাজ করার ফলে তারা কোত্থেকে, হয়তো এরা এই আলাদা পূর্বপুরুষ থেকে বিবর্তন হচ্ছে, এর আলাদা পূর্বপুরুষ থেকে বিবর্তন হচ্ছে, কিন্তু দুটি একই রকম কাজ করে বলে এই ধরনের বিবর্তনকে আমরা কি বলি? অভিসারী বিবর্তন। এবং কোন ধরনের অঙ্গ এদের মধ্যে দেখতে পাওয়া যায়? সেগুলি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গগুলি এরা দেখতে পাওয়া যায় এদের মধ্যে। ওকে, তো নেক্সট আসে যেটা, সেটি হচ্ছে বায়োলজিক্যাল ইভলিউশন বা জীবজ বিবর্তন। আমরা রাসায়নিক বিবর্তনের মধ্যে এটা জেনেছি যে কিভাবে অজৈব রাসায়নিক বস্তুগুলি থেকে জৈব অণুগুলি সৃষ্টি হয়, এবং জৈব অণুগুলি থেকে তারপর ধীরে ধীরে সেখান থেকে বিভিন্ন রকম প্রাণী, তাই তো, বা বিভিন্ন রকম সরল থেকে শুরু করে জটিল জীবের সৃষ্টি হয়। তো এবং এটা ব্যাখ্যা, যেমন রাসায়নিক বিবর্তন ব্যাখ্যা করেছিলেন ওপারিন এবং হ্যালডেনের সেই মতামত,
সেরকমই বায়োলজিক্যাল ইভলিউশন বা জীবজ বিবর্তন ব্যাখ্যা হয় ডারউইনের দেওয়া প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের মাধ্যমে। তাহলে প্রাকৃতিক নির্বাচন দ্বারা বিবর্তন তখনই শুরু হয়েছিল যখন পৃথিবীতে বিপাকীয় ক্ষমতার দিক থেকে ভিন্ন ভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। কিসের ভিত্তিতে? মেটাবলিক ক্যাপাবিলিটি, তাদের বিপাকীয় সক্ষমতার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন জীবের যখন সৃষ্টি হলো তখনই এদের মধ্যে এবার কি শুরু হলো? ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন শুরু হলো। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে, কারণ অ্যাকর্ডিং টু ডারউইন এখন এটা অ্যাকসেপ্টেড যে বায়োলজিক্যাল ইভলিউশনের ড্রাইভিং ফোর্স কি? ড্রাইভিং ফোর্স হচ্ছে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, এর মাধ্যমে এই বিবর্তন হয়। প্রাকৃতিক নির্বাচন হলো, আচ্ছা হ্যাঁ, তাহলে ডারউইনের তত্ত্বের প্রথম বিষয় এটাই ছিল, প্রাকৃতিক নির্বাচন, তাই তো? তো প্রাকৃতিক তিনি বলেছেন যে নতুন কোন একটি জীব কত তাড়াতাড়ি তার আবির্ভাব হবে সেটা ডিপেন্ড করে যে তার জীবনকাল বা জীবন চক্রের উপর। এবার মনে করো অণুজীব যাদের জীবন চক্র খুবই ছোট, 20 মিনিট, তো এরা খুব তাড়াতাড়ি নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং তাই এরা নিজেদের সংখ্যা অনেক ঘন্টার মধ্যে অনেক অনেক মিলিয়ন বা লাখ লাখ তৈরি করতে পারবে। অন্যদিকে একটি বড় প্রাণী, একটি স্তন্যপায়ী বড় প্রাণী, যে যার জীবনকাল হয়তো মনে করো 80 বছর, 40 বছর পর তারপরে সে একটা নতুন প্রজন্মের জন্ম দেয়, তো অনেক স্লো রেটে তার নতুন জীবের আবির্ভাব হচ্ছে। তো যে যত তাড়াতাড়ি মাল্টিপ্লাই করছে দেখা যায় হয়তো তাদের ক্ষেত্রে বেশি বেশি পরিমাণে নতুন নতুন জীব সৃষ্টি হচ্ছে, তাদের বিবর্তনের হার একটু বৃদ্ধি বেশি। তোমরা দেখবে অণুজীবরা খুব তাড়াতাড়ি মিউটেশন করতে পারে এবং নতুন নতুন ভ্যারাইটি চলে আসে। কিন্তু স্তন্যপায়ী যাদের মনে করো বছরের পর বছর, 40-50 বছর লাইফ সাইকেল, এদের 20 মিনিটে তাড়াতাড়ি আসছে, এদের আসছে হয়তো 1 বছরে বা কিছু বছরে। আর যাদের মনে করো কয়েক বছর জীবনকাল, তাদের হয়তো লাখো লাখো মিলিয়ন মিলিয়ন বছর পরে ভ্যারাইটি আসবে। সো লাইক দ্যাট। সাপোজ আমি একটা ব্যাকটেরিয়া কলোনি নিলাম, একটা ব্যাকটেরিয়া কলোনির মধ্যে খাদ্য উপাদানের সক্ষমতার উপর ভিত্তি করে তার মধ্যে প্রক্রিয়া আসে। এবার সেই মাধ্যমে যদি আমি কোনো উপাদানের পরিবর্তন ঘটাই, হয়তো তাহলে সেখানে হয়তো একটা কিছু একটা নির্দিষ্ট পরিমাণ, মানে একটা একটা অঞ্চল রয়েছে এখানে খাবার পরিমাণ কিছু ছিল, অনেক ব্যাকটেরিয়া ছিল। এবার খাবার কমে গেল বা আমি আহ, বিপাকীয় উপাদান চেঞ্জ করে দিলাম, পরিবেশ উপাদানে চেঞ্জ করে দিলাম, তাহলে তার মধ্যে একটা লিমিটেড পরিমাণ অ্যামাউন্টই বৃদ্ধি পায়, সেগুলো হচ্ছে বি জনগোষ্ঠী। তো ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে পরবর্তীতে এই বি বা এই নির্দিষ্ট জনগোষ্ঠীটাই পরপর সেই পরিবেশে, নতুন পরিবেশে বেঁচে টিকে থাকতে পারে। ওকে, এবং এটা কেন হয়? কারণ সেই গোষ্ঠীটা অন্য গোষ্ঠীর তুলনায় বেশি পরিমাণে এদের বৃদ্ধি হচ্ছে। তো এর ফলে নতুন নতুন প্রজাতির রূপে তারা আবির্ভাব হতে শুরু করে। এবং এই যে ঘটনাটা হচ্ছে, এই ঘটনা তোমার দেখবে কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, তাই তো? এই যে নতুন যে প্রজন্ম সৃষ্টি হচ্ছে, এটা কয়েকদিনের মধ্যে হয়ে যায়। the সেম থিং টু হ্যাপেন ইন আ ফিশ। এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কয়েকদিনের মধ্যে আমাদের এখানে নতুন প্রজন্ম চলে এলো। কেন? কারণ এদের সেল সাইকেল সময় খুবই কম। কিন্তু আমি যদি এটা মাছের ক্ষেত্রে তুলে নিই, সাপোজ আমি যদি বলি মাছের ক্ষেত্রে বা পাখির ক্ষেত্রে, এটা হতে লাখো লাখো বছর লেগে যাবে, মিলিয়ন অফ ইয়ার্স লাগে। কেন? কারণ তাদের জীবন কালটা অনেক বেশি, 40 বছর পরে, তাই তো, 20 বছর ধরে বেঁচে থাকে একটা অনেক পাখি টাকি। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে এটা হতে প্রায় লাখো লাখো বছর লেগেছে। হিয়ার উই সে দ্য ফিটনেস অফ বি ইজ বেটার দেন এ। আমি ফিটনেস কথাটি এর আগেও ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা কোন ভিত্তিতে ব্যাখ্যা করেছিলাম? যে কে বেশি পরিমাণে নিজের পরবর্তী প্রজন্ম সৃষ্টি করতে পারে, প্রজন্মের ক্ষমতার ভিত্তিতে আমরা যোগ্যতা বলেছিলাম। তো এক্ষেত্রে বি এর যোগ্যতা এর তুলনায় বেশি। নতুন যে আমি পরিবেশে, নতুন যে পরিবেশটি সৃষ্টি করে দিলাম, সেই পরিবেশে দেখতে পাচ্ছে বি প্রাণীটির যোগ্যতা এর তুলনায় বেশি। তো নেচার কাকে সিলেক্ট করে? প্রকৃতি তাহলে কাকে সিলেক্ট করছে? প্রকৃতি সবসময় যোগ্য তাকেই নির্বাচন করে, যার যোগ্যতা বেশি তার সংখ্যা বেশি বৃদ্ধি পায়। এখানে যে আমরা ফিটনেস এর কথা বলছি, অলমোস্ট রিমেম্বার দ্যাট দ্য সো কল্ড ফিটনেস, আমরা এই ফিটনেস ফিটনেস নিয়ে এত কথা বলছি, তো মনে রাখতে হবে যে তথাকথিত যোগ্যতা সেটা কিন্তু বংশের পর বংশে যে ক্যারেক্টারিস্টিক, মানে যে ক্যারেক্টারিস্টিকের জন্য সেই গোষ্ঠীর জনগোষ্ঠীরা অন্য জনগোষ্ঠীর তুলনায় বেশি বেটার অ্যাডাপ্টেড, বেশি পরিমাণে অভিযোজিত এবং সে যোগ্য, তো সেই বৈশিষ্ট্য নিশ্চয়ই তার যদি জিনে থাকে তাহলে সেটি কি হবে? পরবর্তী প্রজন্মে যাবে, তাই তো? তাহলে এভাবে বলতে পারি যে কিছু জনগোষ্ঠী রয়েছে যারা বেটার অ্যাডাপ্টেড, তারা বেশি ভালোভাবে অভিযোজিত, তাদের অভিযোজন ক্ষমতা বেশি,
তাই তো? যারা সেই আহ প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেদেরকে টিকে রাখার জন্য কিছু অধিক পরিমাণে তারা অভিযোজন করেছে, এবং সেই অভিযোজন করার ক্ষমতাটি কি হয়, এই অ্যাডাপটিভ অ্যাবিলিটিটা ইনহেরিট হয়, এটাই বছরের পর বছর, এটাই পরবর্তী বংশানুক্রমে সঞ্চারিত হয়, এবং এর একটা জিনগত ভিত্তি রয়েছে। তাহলে ফিটনেস কি? ফিটনেস বা এই যে যোগ্যতা, যোগ্যতা হলো অভিযোজিত হওয়ার ক্ষমতা এবং প্রকৃতির মাধ্যমে নির্বাচন হওয়ার সর্বশেষ পরিণতি হচ্ছে যোগ্যতা। এম আই ক্লিয়ার? যোগ্যতা কি? চলো এবার আসি কতগুলো টার্ম, সেগুলি হচ্ছে ব্রাঞ্চিং ডিসেন্ট। ডারউইন তার তত্ত্বের মধ্যে শাখান্বিত অবরোহণ সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন। হোয়াট ডাজ ইট মিন? তিনি বলেছিলেন যে কি হয়, একটা প্রজন্ম থাকে, সেখান থেকে এরকম ব্রাঞ্চের মাধ্যমে, শাখার মাধ্যমে ধীরে ধীরে অবরোহণ শুরু হয়ে যায়। এখানে কিছু অর্গানিজম সৃষ্টি হলে, এখানে কিছু অর্গানিজম সেখান থেকে আলাদা হয়ে এরকম ভিন্ন ভিন্ন প্রজাতির সৃষ্টি হয়। এবং এটা এই প্রসেসটা কিভাবে হচ্ছে? প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে, ন্যাচারাল সিলেকশন। তো ডারউইনের আগে এরকমই অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছিলেন একজন, সেরকমই সেটা হচ্ছে ল্যামার্ক। অনেকেই দেওয়ার চেষ্টা করেছে, তবে একটি উল্লেখযোগ্য হচ্ছে ল্যামার্ক। ল্যামার্ক বলেছিলেন যে জীবিত জীবগুলির বিবর্তন কিভাবে হয়, কিসের মাধ্যমে হয় না, ইউজ অ্যান্ড ডিসইউজ, ব্যবহার এবং অব্যবহারের মাধ্যমে, বিভিন্ন অঙ্গুলি ব্যবহার এবং অব্যবহারের মাধ্যমে তাদের বিবর্তন হয়। তিনি উদাহরণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন জিরাফ, যারা কি করতো প্রথমের দিকে, জিরাফ ঘাস খায় আমরা জানি, ঘাস গাছের পাতা খায়, তাই তো? তিনি বললেন যে জিরাফ গুলি কি করেছিল, তারা গাছের পাতা খাওয়ার চেষ্টা করতো। এবার লম্বা লম্বা গাছের পাতা রয়েছে, ছোট ছোট গাছের পাতা যেগুলো ছিল সেগুলো হয়তো সব খেয়ে নিয়েছে, এবার লম্বা গাছের পাতা রয়ে গেছে। তো এই লম্বা গাছের পাতা খাওয়ার জন্য, তাই তো, তাদের খাদ্য, সেই খাওয়া উঁচু গাছের পাতা সংগ্রহের জন্য এদের গ্রীবাগুলি বা যে গলা, সেটি অনেক দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল, তাই তো? এবার যখনই সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে এই বৈশিষ্ট্যটা, এই যে লম্বা, তাদের মধ্যে কিছু জিরাফ তাদের গলা বা গ্রীবার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এবং এই বৈশিষ্ট্যটি বংশ পরম্পরায় সঞ্চালিত হয়ে যায়। পরবর্তীতে হয়তো একটু লম্বা, তারপরে আর একটু লম্বা, তারপর তার একটু লম্বা, তারপর একটু লম্বা, এভাবে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে জিরাফগুলির দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফের আবির্ভাব হয়েছে। কিন্তু এই তত্ত্বটা আর কেউ বিশ্বাস করে না, কারণ এরকম হলে তো মানুষেরও অনেক, আমরা যদি বলি যে এরকম ইচ্ছের বিরুদ্ধে সব, ইচ্ছের সঙ্গে সব হতে, তাহলে মানুষও তো কত বছর ধরে চেষ্টা করছে নিজেকে ওড়ার, তাই তো? তার মানুষের কি ডানা চলে এসছে? আসেনি। তো এভাবে, এই কারণে ল্যামার্কের এই তত্ত্ব বেশি দিন ধরে তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি বলে এটা খারিজ হয়ে গেছিল। ওকে, ইভলিউশন। তাহলে ইভলিউশন বা বিবর্তন কি? এই বিবর্তন কি তার কোনো একটা প্রক্রিয়া নয়? বিবর্তন কোনো প্রক্রিয়া নয়, বরং সেটা একটা প্রক্রিয়ার ফলশ্রুতি, রেজাল্ট অফ আ প্রসেস। ওকে, তাহলে আজকে আমরা যে পৃথিবীটা দেখছি, সেটা জড় হোক বা সজীব হোক, তাহলে কেবলমাত্র বিবর্তনের সফলতা, যে বিবর্তন সফল হয়েছে বলে, তাই তো, সাকসেস স্টোরি গুলোই শুনছি। বিবর্তনের মধ্যে যেগুলি সফল হয়নি সেগুলি কোথাও না কোথাও বিলুপ্ত হয়ে গেছে। আজ আমাদের সামনে যা কিছু রয়েছে সবকিছুই বিবর্তনের ফলে যেগুলি সফল হয়েছে তার কাহিনী। তো আমরা যখন পৃথিবীর উৎপত্তির কাহিনী থেকে বিবৃত করি, তখন থেকে আমরা কি করি, বিবর্তনকেই একটা প্রক্রিয়া রূপে মেনে নিচ্ছি। তো তাহলে আমরা যখন পৃথিবীর কাহিনী বলি, তাই তো, যখন আমরা পৃথিবীর কাহিনী বলি, তখন আমরা বলি বিবর্তন একটা প্রক্রিয়া। আর অন্যদিকে যখন জীবনের উৎপত্তি একটা কাহিনী রূপে ব্যাখ্যা করি, তখন আমরা বলি যে এটা একটা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে হওয়া একটি প্রক্রিয়ার, কিছু প্রক্রিয়ার কনসিকুয়েন্স বা ফলরূপ হলো বিবর্তন। তো আমরা এখনো এটাই ক্লিয়ার নই যে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনকে আমরা কোনো প্রক্রিয়া হিসেবে, বা আমরা জানি না যে কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে। আমরা মেনে নিচ্ছি হ্যাঁ প্রাকৃতিক নির্বাচন একটা প্রক্রিয়া, তো আমরা মেনে নিচ্ছি ইভলিউশন হচ্ছে প্রক্রিয়া, কিছু প্রক্রিয়ার ফলস্বরূপ। এবার সেই প্রক্রিয়াগুলি ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, আরো কিছু কিছু রয়েছে, অনেক কারণ জানা নেই আমাদের, তাই তো? আমরা ধীরে ধীরে সেটা জানার চেষ্টা করছি, তাই বিভিন্ন বিভিন্ন থিওরি, বিভিন্ন বিভিন্ন তত্ত্ব এখন আসছে। তো
ইট ইজ পসিবল। সম্ভবত জনসংখ্যার উপর কাজ করেছিলেন থমাস ম্যালথাস। থমাস ম্যালথাস তিনি কি করেছিলেন, জনসংখ্যার উপর, পপুলেশনের উপর তিনি কাজ করেছিলেন। এবং তিনি নিজের এই কাজটি প্রভাবিত হয়েছিলেন কার মাধ্যমে? ডারউইনের মাধ্যমে। ডারউইনের মধ্যে প্রভাবিত হয়ে তিনি জনগোষ্ঠীর উপর কাজ করে, জনসংখ্যার উপর কাজ করেছিলেন। এবং কিন্তু তথ্যমূলক পর্যবেক্ষণ হলো প্রাকৃতিক নির্বাচনের ভিত্তি। এবং এই যে তিনি অবজারভেশন করে নিয়েছিলেন, সেগুলি প্রমাণিত হয়ে যায়, তাই তো? ন্যাচারাল সিলেকশনের প্রাকৃতিক নির্বাচনকে প্রুফ করে কিভাবে? দেখো, ন্যাচারাল রিসোর্সেস, তাই তো, পরিবেশের প্রাকৃতিক সম্পদগুলি আমরা জানি এগুলো সব সীমিত, তাই তো? এদের পরিমাণ সীমিত। এবার আরো জানি যে পপুলেশন গুলি স্টেবল সাইজের হয়, অর্থাৎ পপুলেশন বা জনসংখ্যা সবসময় আকারগত দিক থেকে সুস্কঠিত হয়, যদি না সেখানে কোনো রকম ঋতুভিত্তিক পরিবর্তন যদি না হয়, ঋতুভিত্তিক পরিবর্তন না আসে, তাহলে কোনো একটা অঞ্চলের পপুলেশন বা জনসংখ্যার সুস্থিত থাকে। এবার কিন্তু সেই জনসংখ্যা বা সেই পপুলেশনের যে সদস্যগুলি রয়েছে, তারা হয়তো তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে ভিন্নভাবে ভ্যারি করতে পারে, আলাদা আলাদা হতে পারে। আমরা জানি একটি কোনো জনবৈশিষ্ট্যের সময় দুটি একই দুটি জীব একই রকম হয় না, এরা আলাদা হয়, যদিও উপর থেকে দেখে হয়তো একই রকম লাগতে পারে। তো এই যে ভেরিয়েশন গুলি বা এই যে এত রকম আহ এই যে এত রকম চেঞ্জ, এত রকম পার্থক্য, এই পার্থক্যগুলি কিন্তু ইনহেরিট হয়, এগুলি সঞ্চারিত হয়। আমরা জানি যে আমরা আমার মা বাবা থেকে আলাদা, তাই তো? আমাদের ভাই বোনগুলো হয়তো অনেকে একই রকম দেখতে সুপারফিশিয়ালি, কিন্তু আমরাও পার্থক্য শেয়ার করি, রাইট? The fact that theoretically population size will grow exponentially everybody reproduce factually. যদি কোন একটি জনসংখ্যার অন্তর্গত প্রত্যেকটি জীব প্রজনন সর্বাধিক হারে প্রজনন সম্পন্ন করে, তবে সেই পপুলেশনের আকার জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে, এক্সপোনেনশিয়ালি। আমরা জানি 2 থেকে 4, 4 থেকে 8 এভাবে এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে যদি সবাই ম্যাক্সিমাল হারে প্রজনন সম্পন্ন করে। এবার ম্যাক্সিমাল গ্রোথ কি, এটা কোথায় দেখা যায়? কোনো একটা ব্যাকটেরিয়া পপুলেশন তুলে নাও, তুমি ব্যাকটেরিয়া পপুলেশনে আনলিমিটেড খাবার দিলে সেখানে দেবে এরকম আনলিমিটেড গ্রোথ হচ্ছে। কিন্তু আমরা জানি যে সবসময় একটা সীমিত একটি সবসময় বৃদ্ধি হয়, কারণ সবসময় সেখানে যে রিসোর্স গুলি থাকে, তো সেটা হতে পারে খাদ্য, সেটা হতে পারে আশ্রয়, এই সমস্ত রিসোর্স গুলি সবসময় সীমিত হয়। তো তাদের কম্পিটিশনের কারণেই, তাদের প্রতিযোগিতার জন্যই সীমিত হয় এদের বৃদ্ধি। এবং এই কম্পিটিশনের ফলে, এই প্রতিযোগিতায় কিছু জন বেঁচে যায়, তাই তো, সাম সার্ভাইভ, কিছু বাঁচে এবং তারা নিজের সংখ্যা বৃদ্ধি পায় কাদের, এবং এর ফলে কিছু জীব রয়েছে যারা টিকে থাকতে পারে এবং সঠিকভাবে বেরোতে, আবার কিছু রয়েছে যারা নিজেদেরকে আহ সেই পরিবেশের মধ্যে মানিয়ে নিতে পারেনি, তো তারা নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারেন। তো ডারউইন তার এই তার একটা ব্রিলিয়েন্ট ইনসাইট ছিল, যে তিনি বলেছিলেন যে ভেরিয়েশন গুলি, এই লাইনটা ইম্পর্টেন্ট, ভেরিয়েশন বা এই যে পরিবর্তন, পার্থক্যগুলি দেখতে পাচ্ছ, যেগুলি হেরিটেবল বা যেগুলি সঞ্চারণ যোগ্য, which are heritable and which make resource utilization better for few। এবং যেগুলি কি করেছিল, কিছু জীবকে অন্য, তো ডারউইনের জোরালোভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন যে যেসব প্রকরণগুলি বংশারোহণ ঘটে, তাদের সঞ্চারণ ঘটে, যেগুলি কিছু জীবকে অন্যদের তুলনায় সম্পদ ব্যবহারে কি করে তুলছে, অধিকতর উপযোগী করে তুলছে। মানে মনে করো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এইখানে ল্যামার্কে তত্ত্বটা দেখি। তো ডারউইন কিভাবে ব্যাখ্যা করেছিলেন যে কিছু জিরাফ ছিল যারা অলরেডি লম্বা ছিল, তাদের গ্রীবা অলরেডি, তাদের গলা অলরেডি লম্বা ছিল, ফলে তারা কি পেয়েছে, তারা সেই পরিবেশের মধ্যে বেটার অ্যাডাপ্ট করতে পেরেছে, সেই বাসস্থানের মধ্যে তারা নিজের ভালোভাবে অভিযোজিত করতে পেরেছে। এটা ভালোভাবে অভিযোজিত করতে সক্ষম, তাই তাদের সংখ্যা ধীরে ধীরে সেখানে বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তাই সময়ের সঙ্গে সঙ্গে, হয়তো অনেক বছরের পর বছর, বহু প্রজন্ম ধরে কি দেখা যাবে, যে সমস্ত প্রাণীগুলি অধিক, কিছু জীব রয়েছে তারা অধিকতর পরিমাণে অপত্য জীবের সৃষ্টি করবে। এবং এই যে চেঞ্জটা ধীরে ধীরে জেনারেশনের পর জেনারেশন, জেনারেশন পর জেনারেশন পাস হতে হতে আলটিমেটলি একটা দশা আসবে যখন একটা নতুন ফর্ম চলে আসবে। হয়তো আগে তাই তো, আগে গলার দৈর্ঘ্য অনেক বেশি ছিল না, পরবর্তীতে যে নতুন প্রজাতির সৃষ্টি হলো সেটার মধ্যে গলার দৈর্ঘ্যটা অনেক লম্বা, কারণ এই যে লম্বা গুলি ছিল সেগুলি নিজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই বৈশিষ্ট্যটা ধীরে 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 বংশানুসরণ হওয়ার ফলে আলটিমেটলি একটা নতুন প্রজন্মের সৃষ্টি হয়। এবার আসছি বিবর্তনের
পদ্ধতি বা মেকানিজম। এতদিন সময় আমরা বিভিন্ন তথ্যগুলি জানলাম, এবার হচ্ছে যে বিবর্তনের মেকানিজমটা কি বা বিবর্তন কি পদ্ধতিতে হয়ে থাকে সেটি জানার জন্য তোমার জানতে হবে যে এই ভেরিয়েশন বা পার্থক্য বা প্রজাতিকরণ এই সমস্ত জিনিসগুলি কোথায় হয়, কিভাবে ঘটে। তো তোমরা জানো মেন্ডেল তিনি একটি জীবের বহিলক্ষণ বা ফিনোটাইপের, তিনি বলেছেন এই ফিনোটাইপের উপর প্রভাব সৃষ্টি করে কারা, বংশানুসৃত কিছু ফ্যাক্টর, ইনহেরিটেবল কিছু ফ্যাক্টর, তাই তো। তিনি এগুলি ব্যাখ্যা করেছিলেন। কিন্তু ডারউইন এই জিনিসটা থেকে অত বেশি নজর দেননি, বা ডারউইন হয়তো সেই জিনিসটাকে উপেক্ষা করেছিলেন, বা তিনি এই বিষয়ে নিয়ে নীরব ছিলেন, তিনি এই সম্বন্ধে কোন রকম সাইলেন্ট ছিলেন। তাই 20th সেঞ্চুরির ফার্স্ট ডিকেডের দিকে, লাইক 1910-এর দিকে, তখন কি হয়েছিল, হুগো দি ভিস বলে একজন প্রথম, তিনি ইভিনিং প্রিমরোজ বা তিনি কি করেছিলেন, সন্ধ্যা সকাল সন্ধ্যা যে ফুলটা হয় সেই ফুলের উপর কাজ করেছেন, এবং তিনি প্রথম মিউটেশনের আইডিয়া দেন। মিউটেশন মিউটেশন কি, জনসংখ্যার মধ্যে হঠাৎ করে যদি ভাবে একটা পপুলেশন উদ্ভূত বিশাল একটা পরিবর্তন, এবং তার মত এটাই ছিল যে এই মিউটেশনের কারণেই বিবর্তন হয়, নাকি ডারউইন যে ছোট ছোট পরিবর্তনগুলির কথা বলছেন। তার বদলে তিনি বললেন যে মিউটেশন একটা বিশাল পরিবর্তন হয়, যার ফলে ডারউইন বলছেন না ধীরে 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 পরিবর্তন আসে। কিন্তু হুগো দিভিস কি বলছেন যে না, ডাইরেক্ট পরিবর্তন আসে। মিউটেশন কি, মিউটেশন হচ্ছে র্যান্ডম, মিউটেশন হলো এলোমেলো এবং ডিরেকশনলেস, কোনো নির্দিষ্ট দিক নেই, এর যে কোনো দিকে হতে পারে। আর ডারউইনের এই ভেরিয়েশন গুলো একটা নির্দিষ্ট দিক রয়েছে, এবং এগুলি স্মল, ছোট ছোট এবং নির্দিষ্ট দিকে। তো ডারউইনের মতে ইভলিউশন বা বিবর্তন ছিল গ্রাজুয়াল বা ধারাবাহিক, আর অন্যদিকে হুগো দিভিসের মতে মিউটেশন কি ছিল, মিউটেশনের ফলেই স্পেসিয়েশন বা প্রজাতিকরণ হয়। তো তিনি একে বলেছিলেন সল্টেশন, সিঙ্গেল স্টেপ লার্জ মিউটেশন, একই ধাপে অনেক বৃহৎ মিউটেশন হয় বলে এটাকে বলে সল্টেশন প্রসেস। পরবর্তীতে যখন আমরা জনসংখ্যার জেনেটিক্স, পপুলেশন জেনেটিক্স পড়ে বংশগতি, এটা এখন নেই হায়ার ক্লাসে, এগুলি জানার পরে পরবর্তীতে এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায়, মিউটেশনের কনসেপ্ট, কিভাবে মিউটেশনের মাধ্যমে নতুন স্পিসিসের সৃষ্টি হয়। নেক্সট আসছে হার্ডি ওয়েনবার্গের নীতি। এই নীতি অনুযায়ী একটা প্রদত্ত পপুলেশনে একটি জিনের অ্যালিল, তাইতো, একটা যে কোনো আমি যদি পপুলেশন দিয়ে দিলাম, সাপোজ আমি বললাম যে না এখানে এই অঞ্চলের যে সমস্ত পপুলেশন রয়েছে, তোমরা যদি সেই অঞ্চলে অবস্থানকারী কোনো একটা জিন অ্যালিল বা জিনের অ্যালিল যেগুলো থাকে, যেমন দূষিত ক্রোমোজোম, এটা একটা জিনের অ্যালিল রয়েছে, তো জিনের অ্যালিল বা লোকাস গুলির যদি ফ্রিকোয়েন্সি দেখতে যাও, বা যদি তাদের উপস্থিতির আমরা ফ্রিকোয়েন্সি বের করতে যাই, তো সেই জিনের এই ফ্রিকোয়েন্সি মানে কত রিপিটেশন কতবার আসছে, তো ফ্রিকোয়েন্সি দেখা যায় যে সাপোজ টু বি রিমেইন ফিক্সড এন্ড ইভেন রিমেইন দ্য সেম থ্রু দ্য জেনারেশন, সম্ভবত তাদের স্থির থাকবে বা জন্মের পর জন্ম ধরে এটা একই রকমই থাকবে। তো হার্ডি অ্যানিমাল বলে যে তিনি একটা বীজগাণিতিক সমীকরণ ব্যবহার করেছিলেন, অ্যালজেব্রিক ইকুয়েশন ব্যবহার। তারই নীতি অনুযায়ী এই অ্যালিলের ফ্রিকোয়েন্সি গুলি, যে কোনো পপুলেশনের মধ্যে এই অ্যালিলের ফ্রিকোয়েন্সি গুলি সুস্থিত থাকে, স্টেবল থাকে, এবং জেনারেশন জনুর পর জনু ধরে এটা ধীর স্থির থাকে, তাই তো, এটা সুস্থির থাকে ওই জেনারেশন এবং জেনারেশন বা জেনারেশন ধরে। কিন্তু জিন পুল যেটা, বা পপুলেশনের মধ্যে যে মোট জিন রয়েছে বা যত রকম অ্যালিল রয়েছে কোন একটা জিনের, এটিও সবসময় সুস্থিত থাকে, এবং এই ঘটনাটাকেই বলে জেনেটিক ইকুইলিব্রিয়াম বা জিনগত সাম্যাবস্থা। জিনগত সাম্যাবস্থা, তার মধ্যে টোটাল সাম অফ অ্যালিলিক ফ্রিকোয়েন্সি আমি যদি নিই, সমস্ত ফ্রিকোয়েন্সির যদি আমি যোগফল নিই, তাহলে সমস্ত ফ্রিকোয়েন্সির যোগফল হবে 1। এবার ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি, সাপোজ আমি যদি নাম দিলাম, এটাকে পি কিভাবে নাম দিয়েছেন, তিনি বলেছিলেন যে একটি ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে পি আর কিউ কি বোঝায়, পি আর কিউ বোঝায় ডিপ্লয়েড এর মধ্যে আমরা জানি যে দুটো হয়, একটা হচ্ছে ডমিনেন্ট, একটা রিসেসিভ।
তিনি ডোমেইন গুলিকে পি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলেন আর রেসিসিভ গুলির ফ্রিকোয়েন্সিকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলেন। তাহলে কোন একটি ডিপ্লয়েডের ক্ষেত্রে তো এরকম থাকবে না, ডিপ্লয়েডের ক্ষেত্রে সবসময় পেয়ারে থাকবে এই ভ্যালু গুলি। তাহলে এ এ হতে পারে, এ হতে পারে, এ, তাহলে এটাকে বলবো পি ইন্টু পি, দ্যাট ইজ পি স্কোয়ার। এটা পি ইন্টু কিউ, পি কিউ। এটা পি ইন্টু পি, সরি পি ইন্টু কিউ, এটাকে বলা হচ্ছিল টু পি কিউ। আর এ কে বলেছিলেন কিউ স্কোয়ার। তিনি এইভাবে ফ্রিকোয়েন্সি গুলোকে নাম দিয়েছিলেন। তাহলে এই কোন একটা জনগোষ্ঠীর মধ্যে টোটাল এই তিনটি পসিবিলিটি রয়েছে, তাহলে এগুলোকে যদি যোগ করে দিই, পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার, দ্যাট উইল বি ওয়ান। এবং আমরা জানি যে গাণিতিক ইকুয়েশন অনুযায়ী এটা কি আসবে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার হচ্ছে ওয়ান এর সমান, তাই তো? তাহলে এই দুটো অ্যালিলি দেখো, দুটো অ্যালিলি যেহেতু ডিপ্লয়েড তাই এরকম ফ্রিকোয়েন্সি আসছে। ট্রিপ্লয়েড হলে হয়তো পি প্লাস কিউ তার কিউ এসছে এরকম। তো তার মতে এটা একটা তিনি এভাবেই বীজগাণিতিক সমীকরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, তাই তো? ফ্রিকোয়েন্সি গুলিকে যখন মেজার করা হয় তখন যে এক্সপেক্টেড ভ্যালুটা থাকে আমাদের, হয়তো আমরা যে প্রত্যাশিত মান দেখি সেটা থেকে বিভিন্ন পরিমাণে আলাদা হয়। তো এই পার্থক্য কেন আসে? যে জেনেটিক ইকুইলিব্রিয়াম বা হার্ডি উইনবার্গের সাম্যাবস্থা বা জিনগত সাম্যাবস্থা যেটাকে আমরা বলছি, সেটা আসলে কি? হার্ডি 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 উইনবার্গের সাম্যাবস্থা বা জিনগত সাম্যাবস্থার মধ্যে যদি কোনো রকম ব্যাঘাত ঘটে, যদি ব্যাঘাত ঘটে তাহলে কি হবে? সেখানে সেখানে সেই পপুলেশনের বা সেই জীবগোষ্ঠীর মধ্যে অবস্থিত অ্যালিল গুলির ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে, এবং এই পরিবর্তনের কারণেই সেখানে ইভলিউশন আসে। তো হার্ডি মেমা কি বলেছে? হার্ডি মেমা বেসিক কিছু বলে। হার্ডি মেমা বলেছে যে যদি একটি পপুলেশন তুলে নেওয়া, সেই পপুলেশনের মধ্যে জিনগত সাম্যাবস্থা বজায় থাকে, ও যদি সেখানে কোনো রকম পরিবর্তন আসে তাহলে সেই ফ্রিকোয়েন্সি গুলি চেঞ্জ হয়ে যাবে। হয়তো পি স্কোয়ারের সংখ্যা বেশি বৃদ্ধি পায়, পি কিউ এর সংখ্যা কমে যাচ্ছে, কিউ স্কোয়ারের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু ওভারঅল এটা কিন্তু একই থাকে। এভাবে এবার পাঁচটি প্রভাবক জানা গেছে হার্ডি উইনবার্গের এই সাম্যাবস্থাটাকে। পাঁচটি প্রভাবক রয়েছে যারা প্রভাবিত করে। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে, এই প্রভাবগুলি হলো জিন স্থানান্তর বা জিনের প্রবাহ। কি কি রয়েছে? জিন স্থানান্তর, জিন মাইগ্রেশন বা জিনের স্থানান্তর, জিনের প্রবাহ, অ্যান্ড এছাড়া জেনেটিক ড্রিফট, জিনের ড্রিফট হয়ে যাওয়া, মানে একদম চেঞ্জ হয়ে যাওয়া। দেন মিউটেশন, যেটাকে আমি বলেছিলাম আকস্মিক পরিবর্তন, মানে বিশাল পরিবর্তন, একই ধাপে বিশাল পরিবর্তন। এবং জেনেটিক রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তি। ও অবশেষে প্রাকৃতিক নির্বাচন, মানে রয়েছে। টোটাল পাঁচটি ফ্যাক্টর রয়েছে। কোন একটি অঞ্চলে যদি জিনের মাইগ্রেশন হয়, জিন যদি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, বা সেখানে যদি তো সেখানে যদি এরকম স্থানান্তর হয়, তাহলে সেখানে জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। কোথায়? যে অরিজিনাল পপুলেশনটা ছিল আর যে নতুন পপুলেশন যেখান থেকে যেখানে ট্রান্সফার হলো, দুটির মধ্যেই জিনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। নতুন জিনগুলি কোথায় গিয়ে অ্যাড হচ্ছে? নতুন বাসস্থানে তারা পৌঁছে গেছে, সেখানে গিয়ে এগুলি অ্যাড হলো। আর পুরোনো বাসস্থান থেকে সেগুলি বাদ চলে যাচ্ছে, তাই তো? পুরোনো বাসস্থান থেকে তারা হারিয়ে যায় আর নতুন বাসস্থানের মধ্যে গিয়ে তারা অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, ঠিক লেখা আছে। অন্যদিকে জিন ফ্লো কি? জিন ফ্লো হচ্ছে, যখন জিনের মাইগ্রেশনটা অনেকবার হচ্ছে, মানে মনে করো একবার এই স্থানান্তর হলো, কিছু জীব এখান থেকে এখানে গেল, কিন্তু যদি বারবার 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 হতে থাকে, তো জিন অনেক পরিমাণে স্থানান্তর হচ্ছে, সেটাকে আমরা বলবো জিনের প্রবাহ। জিনের প্রবাহ হচ্ছে যখন জিনের মাইগ্রেশন মাল্টিপল টাইমস হয়ে যায়, একাধিকবার। আর একই ঘটনাটা যদি বাই চান্স হয়, এটা তো নিজের ইচ্ছায় ছিল, এবার মনে করো ওর প্রাকৃতিক দুর্যোগ এসে তার প্রভাবে সব এখান থেকে কিছু কিছু উড়ে চলে গেছে ওখানে, তো এখানটা বলো জেনেটিক ড্রিফট, বুঝতো? অনেক সময় কি হয় যে অ্যালিলের ফ্রিকোয়েন্সি, যে অ্যালিলের ফ্রিকোয়েন্সি যে পরিবর্তন আসে, সেটা এত বেশি পরিমাণে পরিবর্তিত হয়ে যায় যে নতুন পপুলেশনের মধ্যে ফ্রিকোয়েন্সিটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কি জানি কিছুটা পরিমাণে কমে যাবে, কিছু হারিয়ে যাবে, কিন্তু অনেক সময় এত বেশি পরিমাণে এই পরিবর্তন হয় যে নতুন জীবের মধ্যে এর ফ্রিকোয়েন্সিটা পুরোপুরি রূপে চেঞ্জ হয়ে যায়। কারণ বলতে পারি যে একটা নতুন রকমের স্পেসিস চলে আসে। তো সেই মনে করেন এরকম জায়গা রয়েছে, এখান থেকে পুরোপুরি ভাবে পরিবর্তিত হয়ে একটা নতুন রকমের ডিফারেন্ট স্পেসিস হয়ে গেল। তো যে প্রধান বা যে আসল মূল পপুলেশন থেকে এটা বিচ্যুত হয়েছিল,
ঠিক আছে, তারা ফাউন্ডার হয়ে যায়, এবং এই ঘটনাটাকে বলে ফাউন্ডার ইফেক্ট। ফাউন্ডার ইফেক্ট হচ্ছে যখন এই জেনেটিক ড্রিফটের কারণে নতুন একটা জীবের সৃষ্টি হয়ে যাচ্ছিল, নতুন একটা জীবের প্রজাতির সৃষ্টি হয়, সেই ঘটনাটাকে বলে ফাউন্ডার ইফেক্ট। বিভিন্ন অণুজীবের মধ্যে বিভিন্ন যে সমস্ত পর্যবেক্ষণ করে করা হয়েছে সেগুলিতে দেখা যায় যে হ্যাঁ, পূর্বে বিদ্যমান যে অনুকূল পরিব্যক্তি সমূহ নির্বাচিত কি দেখা যায়, যারা আগে থেকে, যাদের মধ্যে আগে থেকে কোনো না কোনো অ্যাডভান্টেজ রয়েছে, যাদের মধ্যে আগে থেকে কোনো না কোনো রকম অনুকূল পরিবেশ তাদের মধ্যে রয়েছে, মানে কিছু না কিছু অ্যাডভান্টেজ আছে, তার কাছে হয়তো কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক যার কারণে অ্যাডভান্টেজ পাচ্ছে। সেই অ্যাডভান্টেজেস মিউটেশন গুলি, সেই অ্যাডভান্টেজ মিউটেশন গুলি কি করছে, তাদেরকে সাহায্য করছে when selected will result in observation of new phenotypes। এদেরকে যদি আমরা নির্বাচন করি তাহলে সেখান থেকে কি হবে, সেই নির্বাচনের ফলে নতুন একটা ফিনোটাইপের উদ্ভব করবে। এবার এটা যদি জেনারেশনের পর জেনারেশন, তাই তো, এটা যদি কয়েকটি প্রজন্ম ধরে চলতে থাকে, তাই এর ফলে নতুন একটা প্রজন্মের সৃষ্টিও হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি স্পেসিয়েশন। তাই ন্যাচারাল সিলেকশন কি? ন্যাচারাল সিলেকশন হচ্ছে একটি প্রাকৃতিক নির্বাচন, হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার কারণে যে সমস্ত বংশানুক্রমিক যেগুলি সঞ্চারণ যোগ্য পার্থক্যগুলি বা ভেরিয়েশন গুলি সাহায্য করে সেই পরিবেশের মধ্যে তাদেরকে, সেই পরিবেশের মধ্যে আরো ভালোভাবে টিকে থাকতে এবং নতুন প্রজন্ম সৃষ্টি করতে, এবং তাদের প্রজন্মের সংখ্যা বা নিজের অপত্যের সংখ্যা বেশি পরিমাণে, প্রজন্ম বেশি পরিমাণে ছাড় বেশি পরিমাণে অপত্য সৃষ্টি করতে। এবার একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস যখন করা হয়, যখন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে, আমরা এটা জানতে পেরেছি যে ভেরিয়েশন কি জন্য আসে, এত পার্থক্যগুলি আসে কেন। যে পার্থক্যগুলি আসে এই মিউটেশনের কারণে বা রিকম্বিনেশনের কারণে। রিকম্বিনেশন কখন হয় আমরা জানি, যখন এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, জাইগোটের মধ্যে যখন জাইগোট সৃষ্টি হয় তখন মেল এবং ফিমেল গ্যামেটগুলি ফিউজ হয়, তো এদের জিনগুলির মধ্যে রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তি হয়। এই পুনঃসংযুক্তি কারণে রিকম্বিনেশন যেটা মেয়োসিস দশায় হয়, তো তো মিওসিস দশায় রিকম্বিনেশন এবং এই মিউটেশনের ফলেই এদের মধ্যে এই পরিবর্তন বা পার্থক্যগুলি আসে, এই এত ভেরিয়েশন আসছে, এত পরিবর্তন, সেগুলি এর কারণে আসে। এছাড়াও জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, এই সমস্তর কারণেও জিনের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়, জিন এবং অ্যালিলের ফ্রিকোয়েন্সি, যেটা পরবর্তী প্রজন্মের মধ্যে কি হতে থাকে, একের পর থেকে এক প্রজন্ম থেকে এক জনগোষ্ঠী থেকে অন্য প্রজন্মের মধ্যে সঞ্চালন হয়ে যায়। ফলে তারা নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করতে পারে এবং প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তারা একটা আলাদা সম্পূর্ণ ভিন্ন জনগোষ্ঠী বলে তাদেরকে মনে হয়। তাহলে ন্যাচারাল সিলেকশন করলো কি? ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন আসলে স্টেবিলাইজেশন করে। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এখানে হয় কি, স্টেবিলাইজেশন, যেখানে বেশিরভাগ জীবগুলি গড় চারিত্রিক একটা বৈশিষ্ট্য যে রয়েছে, একটা গড় মিন একটা ক্যারেক্টার ফেলে। মানে দেখো ন্যাচারাল সিলেকশন কি করলো, অনেক রকম মিউটেশন হয়েছে, কিছু মিউটেশন রয়েছে অনেক হার্মফুল, কিছু মিউটেশন রয়েছে অনেক বেশি। কিন্তু মানব শরীরে দেখো সবসময় লম্বা লম্বা নয়, এটা অত্যাধিক লম্বা নয়, অত্যাধিক ছোট নয়, এটা একটা গড় পরিমাণ, একটা গড় চারিত্রিক বৈশিষ্ট্য সবাই অর্জন করে। তো এই পরিবর্তনটা হচ্ছে ডিরেকশনাল, নির্দিষ্ট দিকের দিকে যায়, যা বেশিরভাগ। তো ন্যাচারাল সিলেকশন কি হতে পারে, এখানে দেখো ন্যাচারাল সিলেকশনের ফলে এটা ছিল যে বেশিরভাগ ইন্ডিভিজুয়াল গুলি, বেশিরভাগ ব্যক্তির কাছে মিডিয়াম সাইজ ছিল। আমি উদাহরণ নিচ্ছি, কিছু উদাহরণ নিচ্ছি, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, একটা নির্দিষ্ট ফিনোটাইপ নিলাম, সেখানে মাঝারি আকারের জীবগুলি মনে করো বেশি পরিমাণে ছিল। এবার ন্যাচারাল সিলেকশনের কারণে হতে পারে এর একটা নির্দিষ্ট পিকটা ন্যারো হয়ে গেল, অর্থাৎ এই মাঝামাঝি আহ আকার বৈশিষ্ট্য বৈচিত্র্যগুলি, মানে এটির সংখ্যা খুব কম পরিমাণ জীবের মধ্যে রয়েছে, এটা খুব ন্যারো রেঞ্জে চলে আসে। তো এই যে পিকটা থাকে বা শীর্ষটি, চূড়াটি ক্রমশ সংকীর্ণ এবং উচ্চতর হয়। আবার হতে পারে যে ডিরেকশনাল ভ্যালু, একটা নির্দিষ্ট দিকে, তখন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণের জীবের সংখ্যা বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তো সেটা হচ্ছে ডিরেকশনাল। আবার হতে পারে যে দুটো পিক সৃষ্টি হচ্ছে, হয়তো অত্যাধিক গুলি বেশি বৃদ্ধি পাচ্ছে, হয়তো একদম যেগুলি মাঝারি সংখ্যা কমে গেছে, একদম এক্সট্রিম গুলির সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। এরকম তিন প্রকারের চেঞ্জেস হতে পারে। ঠিক আছে, ন্যাচারাল সিলেকশনের ফলে তিনটে ট্রেড হতে পারে। একটা হচ্ছে স্টেবিলাইজিং, যেখানে স্থিতিশীল, কোন রকম চেঞ্জ স্থিতিশীল রয়েছে।
এ- কি হচ্ছে, এখানে স্থিতি হওয়ার কারণে যে মাঝারি সাইজটাই রয়েছে সেটাই সংখ্যাটা বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ডিরেকশন একটা নির্দিষ্ট দিকে এদের পরিবর্তন হচ্ছে, সেটা ডিরেকশন। এটা হচ্ছে অভিমুখী। একটা হচ্ছে ডিসরাপটিভ, সংহতি নাশক। ডিসরাপ্ট হয়ে গেছে, মাঝারি সংখ্যা কমে গেছে আর এক্সট্রিম গুলির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ন্যাচারাল সিলেকশনের ফলে এগুলি হয়। চলো, দ্যাটস অল অ্যাবাউট দ্য মেকানিজমস অফ ইভলিউশন। এখানে বিষয়টি সেভাবে এক্সপ্লেন করার চেষ্টা করে যে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে এইদার কোন একটা প্রজন্মের মধ্যে স্টেবিলাইজেশন হয়, অর্থাৎ তার স্থিতিশীলতা বৃদ্ধি পায়, অর্থাৎ যে গড় চারিত্রিক বৈশিষ্ট্যটি ছিল সেটির সংখ্যা বৃদ্ধি পায়, সেই চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায়, বা হতে পারে তারা ডিরেকশনাল চেঞ্জ, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে পরিবর্তন, যে অভিমুখী পরিবর্তন বলি, অথবা হতে পারে যে ডিসরাপশন হচ্ছে পেরিফেরাল ক্যারেক্টার, যে প্রান্তীয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ছিল সেদির সংখ্যা মাঝামাঝি বৈশিষ্ট্যকারী বা একটু মাঝামাঝির তুলনায় বেশি। তো সেটা হচ্ছে এরকম ডিসরাপ্ট, এরকম ছিল, এখান থেকে ডিসরাপ্ট হয়ে গেছে, তো প্রান্তীয় এরকম চলে আসে, দুটো পিক চলে আসে। তো পরীক্ষার প্রশ্ন আসলে কিভাবে আসবে, পরীক্ষার প্রশ্ন তোমাদের ডিরেক্টলি যখন একটা দিয়ে দেবে, দিয়ে বলবে যে পিকটা ন্যারো হয়ে গেছে, তো এটা কোন টাইপের, বা একটা নির্দিষ্ট দিকে চেঞ্জ হচ্ছে, প্রথমে এখানে ছিল পরবর্তী এখানে চলে এলো, ডিরেকশন। প্রথমে এখানে ছিল তারপরে এভাবে হয়ে গেল, যেটা এভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিসরাপ্টিভ। তো এখন অব্দি আমরা ইভলিউশনের বা বিবর্তনের পদ্ধতি জেনেছি, আমরা জেনেছি কিভাবে জীবের উৎপত্তি হয়, সেটা রাসায়নিক বিবর্তন দিয়ে জেনেছি। তারপর আমরা জীবজ বিবর্তন দেখেছি। বিবর্তনের আমরা বিভিন্ন প্রমাণগুলি ব্যাখ্যা করেছি। বিবর্তনের পদ্ধতি সম্বন্ধে জেনেছি, পদ্ধতি। আলটিমেটলি আমরা এবার বিবর্তনের একটা সংক্ষিপ্ত বিবরণ যদি আমি দিতে চাই, যে পৃথিবীতে কিভাবে জীব, তাহলে আমরা জানি প্রথম পৃথিবীতে কত বছর আগে জীব এসেছিল। প্রথম জীবের সৃষ্টি হয় যেটা কোষীয় রূপ, তাই তো? কোষীয় রূপ যদি প্রথম এসেছিল সেটা হচ্ছে 2000 মিলিয়ন বছর আগে, বা 2 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম কোষীয় রূপের জীবের সৃষ্টি হয়। এবার দ্য মেকানিজম অফ কিভাবে না বৃহদাকার ম্যাক্রো অণুগুলি, যেগুলি অকোষীয় কিছু সংগঠন, সেই অকোষীয় সংগঠনগুলি কিভাবে সেখান থেকে একটা জীবের সৃষ্টি হয়, যে জীবগুলি মেমব্রেনাস এনভেলপ যুক্ত, তার চারিদিকে মেমব্রেন রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, বিভিন্ন অর্গানেল রয়েছে, এটা কোষীয় রূপে কিভাবে পরিবর্তিত হয় সেটা এখনো আমরা এক্স্যাক্টলি জানি না। বিভিন্ন রকম কোষার্ভেট, তাই তো, কোয়াসার্ভেট বা এরকম অনেক তথ্য রয়েছে যেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন আমরা টোটালি সেটাকে জানি না। ঠিক আছে, তো এক্স্যাক্টলি সঠিক কারণ আমাদের জানা নেই। যেমন এবার দেখো, এদের মধ্যে কিছু কিছু, এই যে পর্দামার কোষগুলি সৃষ্টি হলো, যে কোষীয় রূপগুলি চলে এলো, এদের মধ্যে কিছু কোষ ছিল যাদের অ্যাবিলিটি ছিল, তারা কৃষি সক্ষম ছিল, অক্সিজেনের নির্গমনে, অক্সিজেনের বর্জন নির্গমনের ক্ষমতা ছিল তাদের কাছে। এবং এটা কিভাবে আসে, এটা আসে হচ্ছে আমরা জানি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করে, লাইট রিয়াকশনে, বা যে আলোক বিক্রিয়াটি হয় সেই আলোক বিক্রিয়ার অনুরূপে এখানেও হয়তো জল ভেঙে, জানি না কিভাবে, কিন্তু এখানেও অক্সিজেন নির্গমন হচ্ছিল, তাই তো? যেখানে সূর্যালোকের আলোকে তারা ক্যাপচার করছিল সেটাকে গ্রহণ করার মাধ্যমে, এবং লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মতো আলোগ্রাহী কিছু রঞ্জক দিয়ে সেগুলোকে আবদ্ধ করে জলকে বিশ্লিষ্ট করে সেখান থেকে হয়তো অক্সিজেন রিলিজ হচ্ছিল। অনেকটা এরকমই সিমিলার প্রসেস ছিল। তো ধীরে ধীরে কি হলো, এই এককোষী অর্গানিজম গুলো থেকে পরবর্তীতে বহুকোষী অর্গানিজমের সৃষ্টি হলো। সেখানে অক্সিজেন যখন রিলিজ হতে শুরু করলো, অক্সিজেন যোগ্য পরিবেশটা ধীরে ধীরে বিজারিত পরিবেশ থেকে জারিত পরিবেশ আসা শুরু করে। তারপর সেখানে অক্সিজেন ইউজ করে বিভিন্ন রকম মাল্টিসেলুলার ফর্ম। তো অ্যাবাউট 500 মিলিয়ন ইয়ার্স আগে, 500 মিলিয়ন বছর আগে প্রথম ইনভার্টিব্রেটরা আসে, অমেরুদণ্ডী প্রাণীদের আবির্ভাব ঘটেছিল, এবং তারা তখন খুব বেশি পরিমাণে সক্রিয় ছিল। এবং তো এখান থেকে কোশ্চেন গুলো ঠিক এক্স্যাক্টলি এমসিকিউ টাইপের হবে, যে ইনভার্টিব্রেটদের সংখ্যা কখন সব থেকে বেশি ছিল, 500 মিলিয়ন বছর আগে। তারপরে কারা সেটা খবর করলো, সেটা চলে এলো চোয়ালবিহীন মাছগুলি প্রায় 350 মিলিয়ন বছর আগে উদ্ভূত হয়েছিল। ঠিক আছে, সামুদ্রিক আগাছা এবং কিছু উদ্ভিদ, এগুলো কখন আসলো, 320 মিলিয়ন বছর আগে। তো ফার্স্ট অর্গানিজম, যে জীবটি প্রথম জল থেকে, আমরা জানি জলের মধ্যে প্রথম জীবের সৃষ্টি হয়েছিল, জল থেকে প্রথম স্থলের মধ্যে কে এলো, প্রথম এসেছিল উদ্ভিদ।
অনেক সময় জিজ্ঞেস করা হয়, আমরা হয়তো ভাববো যে কারা এসছে প্রথমে, চলে চলে এসছে তো মানুষ বা অমেরুদণ্ডী প্রাণী, এরকম কিছু না। প্রথম উদ্ভিদগুলি যারা স্থলের মধ্যে পৌঁছেছিল, এবং তারা স্থলের মধ্যে ধীরে ধীরে সমস্ত অঞ্চলকে ছড়িয়ে ফেলেছিল, তাইতো? এবং যখন সেখানে উদ্ভিদ চলে আসে, উদ্ভিদের সঙ্গে সঙ্গে আহ অ্যানিমেল প্রাণীও চলে আসবে, কারণ এরা তো খাবার তৈরি করতে পারে না, যেখানে খাবার আছে সেখানে চলে যাবে। তো মাছ, কোন মাছগুলি? যে মাছগুলির মধ্যে শক্তিশালী শক্ত পাখনা যুক্ত রয়েছে, তাই তো, যারা, তারা কি করতে শুরু করলো, ধীরে ধীরে জল থেকে স্থলের মধ্যে চলতে শুরু করে দেয়। এরা এখানে স্থলের মধ্যে আসে, আবার জলে চলে যায়। এটা কখন হয়েছিল? 350 মিলিয়ন বছর আগে। এটাও 350 মিলিয়ন বছর আগে হয়েছে। কখন? যখন চোয়ালবিন মাছগুলি এসেছিল সেই সময়। এবার 1938-এ সাউথ আফ্রিকায় একটা মাছ পাওয়া যায়, এরকম একটা জিনিস পাওয়া যায়, সিলাকান্ত, যেটা বর্তমানে আহ একটা মাছ ধরা পড়েছে, যেটা বর্তমানে বিলুপ্ত মনে করা হয়েছিল। এরকম একটা মাছ পাওয়া গেছে, যে মাছটি কিরকম, এরকম শক্ত পাখা যুক্ত হয়েছে। তো বিশ্বাস করা হয় যে এরা কখন আবির্ভাব হয়েছিল? 350 মিলিয়ন বছর আগে। এই সমস্ত প্রাণীগুলিকে আমরা কি বলি? লোভ ফিন্স। আমরা এদেরকে বলি যে এই সমস্ত উদ্ভিদগুলি জল এবং স্থল, দেখো জল ও স্থল দুই রকমের পরিবেশে থাকতে পারতো, এদেরকে বলা হতো লোভ ফিন। একটা উদাহরণ কি দিলাম, সিলাকান্ত, এটা পাওয়া গেছিল সাউথ আফ্রিকায় 1938-এ। ওকে, এবার সেখান থেকে এই লোভ ফিন গুলি নিজেদের মধ্যে পরিবর্তিত হয়ে বা বিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? এরা পরিণত হয় উভচরের মধ্যে। এই প্রাণীগুলো থেকে উৎপন্ন হয় উভচর প্রাণী, যেগুলি জল এবং স্থল দুটির মধ্যে বসবাস করতে সক্ষম। লোফিন হচ্ছে এই শক্ত পাখাযুক্ত, যেগুলি স্থলে এসেছিল আবার জলে চলে গেছিল, সেখান থেকে আসলো উভচর। এবার সেই যুগে যে সমস্ত উভচর পাওয়া গেছিল সেই রকম উভচর এখন নেই, ঠিক আছে? এখন যেগুলি পাওয়া যায়, যদিও মডার্ন ডে বর্তমান যুগের যে ব্যাং বা স্যালামান্ডার রয়েছে, এগুলি এগুলিরই পূর্বপুরুষ ছিল সেই আদিম যুগের উভচরগুলি। অ্যাম্ফিবিয়ান্স ইভলভ ইন্টু, তারপর পরবর্তীতে সেই উভচরগুলি পরিবর্তিত হয় সরীসৃপের মধ্যে। এবং সরীসৃপগুলি কি করে? সরীসৃপগুলি আমরা জানি সরীসৃপ ডিম দেয়, শক্ত খোলক বিশিষ্ট একটা ডিম দেয়, এবং যেগুলি সূর্যালোকের উপস্থিতিতে ড্রাই আপ হয়ে যায় না, বা সূর্যালোকের উপস্থিতিতে শুকিয়ে যায় না, যেমনটা উভচরের ক্ষেত্রে হয়। তো সরীসৃপগুলি একটা আহ আধুনিক যুগের যদি উত্তরসূরি দেখতে চাও, সেটা হচ্ছে সামুদ্রিক কচ্ছপ গুলি দেখে নাও, তাই তো? বা সামুদ্রিক কচ্ছপ রয়েছে, স্তরের কচ্ছপ রয়েছে। টার্টেল হচ্ছে যেগুলি সমুদ্রে থাকে, টার্টেল আর টর্টয়েস এর মধ্যে ডিফারেন্স, যেগুলো সমুদ্রে থাকে সেগুলি হচ্ছে টার্টেল, যেগুলি স্থলে থাকে সেগুলি টর্টয়েস। এবং ক্রোকোডাইল, কুমির, প্রায় 200 মিলিয়ন বছর আগে রেপটাইল গুলি বিভিন্ন সাইজের শেপের, তাই তো, বিভিন্ন আকার আর বিভিন্ন গঠনের রেপটাইল গুলি পৃথিবীর মধ্যে প্রচুর পরিমাণে ডোমিনেট হয়েছিল। এদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, এবং অনেক বড় বড় কিছু ফার্ন, তাই তো, বৃহৎ আকৃতির ফার্ন গুলি, টেরিডোফাইটের সংখ্যাও, দৈত্যাকার টেরিডোফাইটের সংখ্যাও পুরো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে থাকে। এবং পরবর্তীতে তারা পড়ে যায়, এবং পড়ে গিয়ে সেখানে কোল বা যেখানে যেখানে এটা মাটিতে চাপা পড়ে গেছিল, সেখানে সেখানে ধীরে ধীরে কয়লার সঞ্চার শুরু হয়ে যায়। এদের মধ্যে অনেক রয়েছে, সাম অফ দিস মানে এদের মধ্যে কিছু ছিল যেগুলি, মানে কিছু ল্যান্ড রেপটাইল বা যেগুলি স্থলের মধ্যে অবস্থিত কিছু সরীসৃপ প্রাণী জলের মধ্যে চলে যায়। কখন হয় এই ঘটনাটা? 200 মিলিয়ন বছর আগে। উদাহরণ হচ্ছে ইকথিওসস। ইকথিওসের মধ্যে কিছু ছিল যেগুলি আবার স্থল থেকে জলের মধ্যে চলে যায়। আর স্থলের মধ্যে কোন সমস্ত সরীসৃপ ছিল? সেগুলো হচ্ছে ডাইনোসর। ডাইনোসরের মধ্যে সব থেকে বড় যেটি ছিল সেটা হচ্ছে টাইনোসরাস রেক্স, যেটি প্রায় 20 ফিট লম্বা, এবং এর অনেক বড় বড় দাঁত ছিল, সেই চাকুর মতো, ঠিক আছে, আহ ছুরির মতো, ভয়ঙ্কর ছুরির ন্যায় এদের দাঁত অবস্থা। তো 65 মিলিয়ন বছর আগে ডাইনোসর গুলি হঠাৎ করে পৃথিবী থেকে হারিয়ে যায়। এবার আমরা এক্সাক্ট কারণটা এখনো অব্দি জানতে পারি ডাইনোসর কেন বিলুপ্ত হয়েছিল। তবে অনেকে এটা মেনে নেয় যে ডাইনোসরের বিলুপ্তির কারণ হচ্ছে ক্লাইমেটিক চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন। আবার অনেকে বলে যে এরা পরিবর্তিত হয়ে পাখিতে পরিণত হয়েছে। আবার অনেকের মতে যে হ্যাঁ, দুটোই হতে পারে। কিছু इरफान, ছিল। ইয়েস স্যার। आज यहीं तक रखें क्या? ওকে স্যার। है ना? तो बाकी का हम लोग फिर कल नेक्स्ट सेशन में कर लेंगे। হ্যাঁ, ঠিক আছে। ठीक है, ठीक है, ओके, थैंक यू। थैंक यू।